আজ আমি হাজির হয়েছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি হিস্টোরিক্যাল অ্যাডভেঞ্চার মুভি ইন দ্য হার্ট অফ দ্য সি নিয়ে, যেটি 1820 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর বেশ করে লিখিত একটি নোভেল মোবি ডিক থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। মানে মুভিটিতে যে টান উত্তেজনাকর অ্যাডভেঞ্চার আপনারা দেখতে পাবেন সেটার কিছুটা হলেও সত্যতা রয়েছে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। জানিয়ে রাখি, 19বিংশ শতাব্দীতে তিমি মাছ শিকার করা একটি বড় ব্যবসার রূপ ধারণ করেছিল, কারণ স্পাম হোয়েল নামক এক তিমি মাছের মস্তিষ্কে এমন এক ধরনের লুব্রিকেন্ট পাওয়া যেত যেটার বাজার মূল্য ছিল তখনকার বাজারে অনেক হাই, যে কারণে প্রথম বিশ্বের দেশগুলিতে 1800 সালের প্রথম দিকে বহু কোম্পানি তাদের প্রধান বিজনেস হিসাবে ওই তিমি মাছের শিকার করতে শুরু করেছিল। আর 1820 সাল নাগাদ অ্যাসেক্স নামক একটি জাহাজের ঠিক এই রকমই একটি শিকারের অভিযান নিয়েই এই মুভির গল্প। ওকে, তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই 1850 সালের এক বিখ্যাত লেখক হারমান মেলভিল ন্যান্টাকেট আইল্যান্ডে উপস্থিত হয় টমাস নিকারসন নামক একটি নাবিকের সঙ্গে দেখা করতে, কারণ 1820 সালে অ্যাসেক্স নামক একটি জাহাজ তিমি মাছ শিকার করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ডুবে যায়। ফলে ওই জাহাজে থাকা বেশিরভাগ নাবিকই মাঝ সমুদ্রে প্রাণ হারায়, কিন্তু যে কজন নাবিক আমরণ লড়াই করে জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছিল তাদের মধ্যেই টমাস একজন। আর হারমান বর্তমানে তার সঙ্গেই দেখা করতে এসেছে টমাসের সেই দুর্ধর্ষ লড়াইয়ের গল্প শুনতে, যাতে পরবর্তীতে ওই সত্য ঘটনা অবলম্বনে হারমান কোনো নোভেল লিখতে পারে। যাই হোক, হারমান যখন টমাসের সঙ্গে দেখা করে তার ওই ভয়ঙ্কর জার্নি সম্বন্ধে জানতে চায়, টমাস তখন প্রথমেই তাকে প্রত্যাখ্যান করে, মানে তার জীবনের ওই অধ্যায় সে কাউকেই জানাবে না বলে জানিয়ে দেয়। কিন্তু টমাসের বউ যখন তাকে বোঝায় তোমার ওই ইতিহাস বর্ণনা করলে বিনিময়ে আমরা কিছু টাকা পাবো, তখনই টমাস অনিচ্ছাকৃত হলেও হারমানকে সেই গল্প বলতে রাজি হয়ে যায়, কারণ টমাসের আর্থিক অবস্থা এখন একদমই ভালো যাচ্ছে না, আর হারমান তাকে বেশ কিছু টাকা অফার করেছে ওই গল্প শোনার জন্য। ফলে টমাস তাকে বলতে শুরু করে 1820 সাল নাগাদ ন্যান্টাকেটের একটি তিমি শিকারী কোম্পানি অ্যাসেক্স নামক একটি জাহাজকে তিমি মাছ শিকারের জন্য নতুন করে সাজিয়ে তোলে, যে জাহাজেই 18 বছর বয়সী টমাস যোগদান করে একজন কেবিন বয় হিসাবে। জাহাজের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয় ক্যাপ্টেন জর্জ পোলার্ডকে, আর ভাইস ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করা হয় এক অভিজ্ঞ তিমি শিকারী ওয়েন চেজকে। কিন্তু ঠিক এই কারণেই ওয়েনের সঙ্গে তার কোম্পানির একটু রাগারাগিও হয়, কারণ আগের বারের ডিল অনুযায়ী এবারের যাত্রার ক্যাপ্টেন হওয়ার কথা ছিল ওয়েনের, কিন্তু জর্জের বাবা একজন প্রাক্তন ক্যাপ্টেন হওয়ার কারণে এবং বর্তমান টাইমে ওই কোম্পানিতেই তার বাবার শেয়ার থাকার কারণে অনভিজ্ঞ হয়েও ক্যাপ্টেনের দায়িত্ব গিয়ে পড়ে জর্জের হাতে, যে কারণেই ওয়েন তার কোম্পানির উপর খুবই অসন্তুষ্ট হয়। কিন্তু কোম্পানির লোকজন তাকে শান্ত করার জন্য আবারও কথা দেয়, এবার যদি তারা পর্যাপ্ত পরিমাণে স্পাম অয়েল নিয়ে ফিরে আসতে পারে তাহলে এর পরের বার ওয়েনকে ক্যাপ্টেনের দায়িত্ব অবশ্যই দেয়া হবে। ফলে কোম্পানির কথা মতোই নির্দিষ্ট দিনে ওয়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুড বাই জানিয়ে উপস্থিত হয় অ্যাসেক্সে, যেখানে ওয়েন তার পুরনো এক সঙ্গী ম্যাথু জয়কে দেখতে পায়। ফলে তার সঙ্গে মিলে সবকিছু ভুলে গিয়ে ওয়েনও জাহাজ এগিয়ে নিয়ে যাবার কাজে লেগে পড়ে, কিন্তু জাহাজ চালনার দক্ষতা দেখে ক্যাপ্টেন জর্জ তার উপর খুবই ঈর্ষান্বিত হতে শুরু করে। মানে ওয়েনের যেহেতু এই সমস্ত কাজে আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে, তাই সমস্ত কাজই সে আগে ভাগে করে ফেলতে শুরু করে। ফলে প্রথম দিন রাতেই একসঙ্গে ডিনার করার টাইমে জর্জ বেশ কিছু কথার মাধ্যমে ওয়েনকে অপমানিত করে, যে কারণে ওয়েন ডিনার শেষ না করেই মাঝপথে উঠে যায়। মানে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রথম দিন থেকেই শুরু হয়ে যায়। আসলে ওয়েন যে এই জাহাজের ক্যাপ্টেন হতে চাইছিল সেটা জর্জ আগে থেকেই জানতো, তাই জর্জ মনে মনে ভাবতে শুরু করে ওয়েন হয়তো এখনো নিজেকে এই জাহাজের ক্যাপ্টেন ভাবছে, যে কারণেই ওয়েনের দক্ষতা দেখে ক্যাপ্টেনের তার প্রতি হিংসা শুরু হয়। যাই হোক, পরবর্তী দিন আবহাওয়ার কিছু পরিবর্তন দেখে ওয়েন ওই জাহাজের কিছু পাল নিচে নামিয়ে নেয়, যাতে জাহাজের গতি কিছুটা সীমিত হয়। কিন্তু ক্যাপ্টেন জর্জ এটা দেখার পরেই অর্ডার দেয় সমস্ত পাল আবারও তুলে দেয়া হোক, কারণ তাদের এখন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। মানে ক্যাপ্টেন এই অর্ডার শুধুমাত্র ওয়েনের উপর হিংসা করেই দেয়। ফলে ক্যাপ্টেনের অর্ডার মতো ওয়েন সহ জাহাজের বাকি ক্রু মেম্বাররা সঙ্গে সঙ্গেই সমস্ত পাল আবারও তুলে দেয়।
যাতে তাদের জাহাজ দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু ওয়েনের অনুমান মতো কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজ একটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। মানে আবহাওয়া দেখে ওয়েন তার দক্ষতা থেকেই অনুমান করেছিল সামনে নিশ্চয়ই কোনো দুর্যোগ আসতে চলেছে, যে কারণেই সে তাদের জাহাজের স্পিড কম করে দিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন জর্জ ওয়েনের উপর হিংসায় আবারও স্পিড বাড়িয়ে দিয়েছিল, যেটার পরিণতিতেই তারা এখন এই ঝড়ের কবলে পড়ে। কিন্তু এই বিপদের মুহূর্তেও ওয়েন যখন তার ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে তাদের জাহাজের পালগুলি নামিয়ে নেওয়ার জন্য, ক্যাপ্টেন কিন্তু তখনও তার জেদের বশে কোনো অর্ডার দেয় না। ফলে ঝড়ের কারণে তাদের জাহাজ যখন পুরোপুরি বেসামাল হয়ে পড়ে আর ক্রু মেম্বাররাও এক এক করে আহত হতে শুরু করে, তখন এক প্রকার নিরুপায় হয়ে ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়েই ওয়েন ওই জাহাজের পাল নামিয়ে দেয়। ফলস্বরূপ তাদের জাহাজ একটি বড় বিপদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এরপরেও ক্যাপ্টেন ওয়েনকে তার রুমে ডেকে পাঠিয়ে তাকে জানায় পরবর্তী দিনই তারা তাদের নিজস্ব বন্দরে ফিরে যাবে জাহাজ রিপেয়ার করার জন্য, যেখানে ক্যাপ্টেনের অর্ডার অমান্য করার জন্য ওয়েন যেন নিজে থেকেই তার কাছে রিজাইন দেয়। যেটা শুনে অবাক হয়ে ওয়েন তার কাছে জানতে চায় কি ভুলের জন্য তাকে রিজাইন দিতে হবে। সে যদি ওই টাইমে পাল না নামাতো তাহলে ওই ঝড়ের কারণে জাহাজ ধ্বংস হয়ে সকলেই মারা যেত। তাই সকলের জীবন বাঁচানোর জন্য সে বাধ্য হয়েই ক্যাপ্টেনের অর্ডার অমান্য করে পাল নামিয়ে দিয়েছে। কিন্তু এটা শুনেও ক্যাপ্টেন রাগান্বিত হয়ে তাকে জবাব দেয়, এই জাহাজের ক্যাপ্টেন আমি, তাই কি করতে হবে আর কি করতে হবে না সেটা সিদ্ধান্ত একমাত্রই আমার। যে সিদ্ধান্তে হস্তক্ষেপ করার জন্যই তোমাকে পদত্যাগ করতে হবে। এবার এই কথা শুনে ওয়েন কিছুটা শান্ত হয়ে তাকে জানায়, আমরা এখানে এসেছি তিমি মাছ শিকার করে স্পাম অয়েল সংগ্রহ করার জন্য, তাই খালি হাতে এখান থেকে ফিরে গেলে ক্যাপ্টেনের নামেও বদনাম হবে, একই সঙ্গে জাহাজের সমস্ত ক্রু মেম্বারদেরও ক্ষতি হবে। তাই আমাদের জন্য ভালো হয় আমরা আমাদের নিজেদের ইগো সরিয়ে রেখে একসঙ্গে কাজ করে লক্ষ্য পূরণ করি, যাতে এই জাহাজ ভর্তি স্পাম অয়েল নিয়েই আমরা বন্দরে ফিরতে পারি। তারপর না হয় আমি আমার পদ থেকে পদত্যাগ করব। ফলে এই কথা শুনে ক্যাপ্টেন জর্জও সিদ্ধান্ত নেয় তারা তাদের লক্ষ্য পূরণ করেই ব্যাক করবে। তাই প্ল্যান মতো আবারও তারা সম্মুখে রওনা হয়। যার পর প্রায় 3 মাস সমুদ্র যাত্রা করার পর সাউথ আটলান্টিক ওশানে তারা সেই স্পাম হোয়েলের একটি ঝাঁক দেখতে পায়। ফলে পরিকল্পনা অনুযায়ী সঙ্গে সঙ্গেই তারা ছোট ছোট নৌকার মাধ্যমে ওই ঝাঁকের দিকে এগিয়ে যায় শিকার করার জন্য। আর নির্দিষ্ট কার্যকলাপের পর অ্যাট লাস্ট তারা একটি তিমি শিকার করতে সফল হয়, যেটা 14 বছর বয়সী টমাসের কাছে একদমই ভালো কাজ বলে মনে হয় না। যাই হোক, এরপর ওই তিমির বডি তাদের জাহাজের কাছে টেনে এনে তার মস্তিষ্কে থাকা সেই স্পাম অয়েল এবং লিভারে থাকা বিশেষ এক তরল ড্রামে সংগ্রহ করে, যার পর আবারও তারা যাত্রা শুরু করে নতুন শিকারের খোঁজে। কিন্তু আরো 3 মাস সমুদ্রে যাত্রা করার পর কোথাও তারা সেই স্পাম হোয়েলের আর দেখা পায় না। ফলে বাধ্য হয়েই ক্যাপ্টেন তার জাহাজ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু প্রায় 1 বছর হতে চললেও এইখানেও তারা সাফল্যের দেখা পায় না। এদিকে জাহাজে থাকা পর্যাপ্ত রেশন মানে ক্রু মেম্বারদের খাবার দাবার সবকিছু ফুরিয়ে আসায় ক্যাপ্টেন এক প্রকার বাধ্য হয়েই তাদের জাহাজকে অ্যাটাকেন্স নামক একটি দ্বীপে নিয়ে আসে, যেখানেই তারা ওই স্পাম অয়েলের বিনিময়ে পর্যাপ্ত কিছু রেশন জোগাড় করতে শুরু করে, যাতে আরো কিছুদিন তারা তাদের সমুদ্র যাত্রা কন্টিনিউ করতে পারে। মানে আরো কিছু তিমি শিকার করে তবেই তারা তাদের বন্দরে ফিরে যাবে। আর সৌভাগ্যক্রমে এই দ্বীপেই ক্যাপ্টেন জর্জের সঙ্গে স্প্যানিশ এক জাহাজের ক্যাপ্টেনের পরিচয় হয়, যে তাদেরকে কথায় কথায় জানায় এই দ্বীপ থেকে 20,000 মাইল পশ্চিমে প্রচুর পরিমাণে স্পাম হোয়েল রয়েছে। কিন্তু তিনি এটাও জানান ওই গ্রুপেই প্রতিশোধ পরায়ণ একটি সাদা তিমি রয়েছে, যে বাকি সমস্ত তিমিদের নানান বিপদ থেকে রক্ষা করে। আর ওই সাদা তিমি তাদের জাহাজকে আক্রমণ করে ডুবিয়ে দিয়েছে, যে দুর্ঘটনায় তার 6 জন ক্রু মেম্বার সহ তার একটি হাত সে হারিয়ে ফেলেছে। কিন্তু এই সব শুনে ভয় না পেয়ে ক্যাপ্টেন এবং ওয়েন দুজনেই সিদ্ধান্ত নেয় পশ্চিমে রওনা হওয়ার জন্য। মানে ওই স্প্যানিশ ক্যাপ্টেনের দেওয়া লোকেশন থেকেই তারা তিমি শিকার করবে। ফলে প্ল্যান অনুযায়ী আরো 3-4 মাস সমুদ্র যাত্রার পর সেই ক্যাপ্টেনের কথা মতো অবশেষে তারা অগণিত স্পাম হোয়েলের একটি ঝাঁক দেখতে পায়। ফলে ঠিক আগের মতোই ছোট ছোট নৌকা নিয়ে তারা রওনা হয় তিমি শিকারের জন্য। কিন্তু দুঃখের বিষয় ওই ঝাঁকের মধ্যেই থাকা সাদা দাগযুক্ত চামড়ার একটি তিমি হঠাৎই ওয়েনের নৌকায় আক্রমণ করে সেটা উল্টে দেয়।
ফলে ওয়েন এবং তার বাকি সঙ্গীরা সঙ্গে সঙ্গেই সেই নৌকা তাদের জাহাজে ফিরিয়ে এনে মেরামত করতে শুরু করে, যাতে আবারও সেটা নিয়ে তারা শিকার করতে পারে। কিন্তু ওই সাদা তিমি তাদের জাহাজেও আক্রমণ করে বসে। ফলে ওয়েন ওই সাদা তিমিকেই শিকার করার জন্য তাকে লক্ষ্য করেই একটি হারপুন ছোঁড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই হারপুনের কারণেই জাহাজের হাল ভেঙে গিয়ে আরো বড় ক্ষতি হয়ে যায়। ফলে বেশ কিছু ক্রু মেম্বার এই অ্যাক্সিডেন্টে মারা যায় এবং জাহাজটিও ধীরে ধীরে ডুবতে শুরু করে। ফলে অনিচ্ছাকৃত হলেও বেঁচে থাকার জন্য সকলেই ছোট ছোট নৌকাগুলিতে আশ্রয় নিয়ে ডুবন্ত অ্যাসেক্স ত্যাগ করে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের চোখের সামনে জাহাজটি জ্বলন্ত অবস্থাতেই ডুবে যায়। আসলে জাহাজে যেহেতু আগে থেকেই স্পাম অয়েলে ভর্তি বেশ কয়েকটি ড্রাম মজুত করা ছিল, সেগুলি আগুন ধরে গিয়ে পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। আর লাস্ট পর্যন্ত সেই জ্বলন্ত অবস্থাতেই জাহাজটি ডুবে যায়। ফলে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে তারা ওই তিনটি ছোট ছোট নৌকার মাধ্যমেই রওনা হয় কোনো তীরের উদ্দেশ্যে। কারণ তাড়াতাড়ি কোনো তীরে না উপস্থিত হতে পারলে হয়তো তারা সকলেই মারা যাবে। কিন্তু ভাগ্য তাদের এতটাই খারাপ, বেশ কয়েকদিন যাত্রা করার পরেও তারা কোনো উপকূল দেখতে পায় না। উপরন্তু তারা আবারও একটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে, যেখানে ওয়েনের সেই পুরনো সঙ্গী জয় গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ওয়েন ওই ঝড়ের মধ্যেই লক্ষ্য করে সেই সাদা তিনি এখনো তাদেরকে অনুসরণ করছে। যাই হোক, এর পরেরই কিছু ঘটনা বলতে গিয়ে টমাস কিছুটা ইতস্তত বোধ করে, কারণ ওয়েনের ওই আহত বন্ধু জয়কে যখন জল খাওয়ানো হয়, তখন তাদেরই কিছু ক্রু মেম্বার নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে ব্যক্তি মারা যেতে চলেছে তার জন্য জল নষ্ট করা একদমই উচিত হচ্ছে না। মানে তাদের কাছে বেঁচে থাকার মতো পানীয় জল বা খাবার যেহেতু একদমই সীমিত, তাই তারা কোনোভাবেই সেগুলি বিনা কারণে নষ্ট করতে চাইছে না। কিন্তু টমাস তার চোখের সামনে তারই ক্রু মেম্বারদের এইরকম মনোভাব দেখেই হতবাক হয়ে যায়। যাই হোক, এরপর আরো বেশ কিছুদিন সমুদ্র যাত্রার পর অবশেষে তারা একটি আইল্যান্ড দেখতে পায়। কিন্তু ওই আইল্যান্ডে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যখনই তারা তাদের নৌকা দাঁড় বাইতে শুরু করে, তখনই সেই সাদা তিমি তাদের উপর আবারও আক্রমণ করে বসে। মানে এতদিন পর্যন্ত সেই তিমি তাদেরকে ফলো করছিল। তো এই আক্রমণের ফলে বেশ কিছুজন এই স্থানেই প্রাণ হারায় এবং তাদের ওই ছোট্ট নৌকাগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু তবুও বেঁচে থাকা কয়েকজন কোনো প্রকারে সেই ভাঙা নৌকাগুলি নিয়েই আইল্যান্ডে উপস্থিত হয়। যদিও আইল্যান্ডটি সম্পূর্ণ জনমানব শূন্য হয়, ক্যাপ্টেন সঙ্গে সঙ্গেই সকলকে পরামর্শ দেয় এখানেই তারা আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করবে। ফলে সেটা দেখেই হয়তো এই স্থান থেকে পাস হওয়া অন্যান্য জাহাজরা তাদেরকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু ওয়েন সেখানেরই একটি গুহায় যখন কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়, তখন সেই দৃশ্য বাকিরা দেখে সম্পূর্ণই নিরাশ হয়ে পড়ে। কারণ এই মৃতদেহগুলি দেখেই তারা অনুমান করতে পারে তাদের আগেও ঠিক একই রকম ভাবে কিছু নাবিক হয়তো এই স্থানে আশ্রয় নিয়েছিল, যাদেরকে এখান থেকে আর কেউই উদ্ধার করতে আসেনি। তাই তারাও যদি এই স্থানে অপেক্ষা করতে থাকে কেউ তাদেরকে উদ্ধার করতে আসবে এই আশায়, তাহলে হয়তো এই সমস্ত কঙ্কালগুলির মতো তারাও কোনদিন এখানে কঙ্কাল হয়ে যাবে। যেটা অনুমান করতে পেরেই তারা আবারও তাদের সেই ভাঙা নৌকাগুলি মেরামত করতে শুরু করে। কারণ তাদের মনে হয় এখানে থেমে থাকার থেকে ওই নৌকাগুলির মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে হবে। তো প্ল্যান অনুযায়ী নৌকা সারিয়ে যখন তারা অন্য দ্বীপ খোঁজার উদ্দেশ্যে রওনা হয়, তখন ওয়েনের সেই পুরনো সঙ্গী জয় এবং আরো 3টি ক্রু মেম্বার এই দ্বীপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তাদের মনে হয় নৌকাগুলিতে যত কম লোক থাকবে নৌকাগুলি তত দ্রুত গতিতে সামনের দিকে এগোতে পারবে। আর কোনো নৌকা যদি কোনোভাবে সাহায্য পেয়ে যায় তাহলে এই 4 জনকে তারাই হেল্প করতে আসবে। তো 3টি নৌকা নিয়ে এই দ্বীপ থেকে রওনা হওয়ার পর একটি নৌকা মাঝ সমুদ্রেই হারিয়ে যায়। যার পর আরো বেশ কিছুদিন সমুদ্র যাত্রার পর তাদের খাবার যখন একদমই শেষ হয়ে যায়, তখনই খাবার অভাবে টমাসের নৌকায় থাকা একটি গ্রুপ মেম্বার মারা যায়। কিন্তু তার মৃতদেহ ফেলে না দিয়ে বাকি সকলেই সিদ্ধান্ত নেয় তারা সকলে মিলে ওই নরম মাংস ভক্ষণ করবে, কারণ তাদেরও বেঁচে থাকার জন্য কিছু খাবার প্রয়োজন। তো এই ঘটনা বর্তমান টাইমে টমাস ওই লেখককে যখন শোনাচ্ছে, সে এই টাইমে অনুশোচনায় কাতর হয়ে যায়।
কারণ একটা টাইমে বাধ্য হয়েই সে নরমাংস ভক্ষণ করেছে। এমনকি এই টাইমে সে লেখককে এটাও জানায়, এই ঘটনা যদি আমার ওয়াইফ জানতে পারে তাহলে সে হয়তো আমাকে আর ভালোবাসতে পারবে না। কিন্তু পরবর্তীতেই তার ওয়াইফ তার সামনে উপস্থিত হয়ে সান্ত্বনা দিয়ে গল্প এগিয়ে নিয়ে যেতে বলে। মানে টমাস যে তার ইতিহাস ওই লেখককে এতটা টাইম ধরে বর্ণনা করছিল সেটা তার ওয়াইফও লুকিয়ে লুকিয়ে পুরোটা শুনছে। যাই হোক, এরপর টমাস জানায় তাদের নৌকায় তারা যখন একটি মৃত সঙ্গীর মাংস ভক্ষণ করছে তখন আরেকটি নৌকায়, মানে যে নৌকাতে ক্যাপ্টেন উপস্থিত ছিল, সেখানেও তারা বেঁচে থাকার জন্য লটারির মাধ্যমে আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। মানে ওই নৌকায় যতজন আছে লটারির মাধ্যমে ঠিক হবে কে মারা যাবে, যার পর তার মাংস ভক্ষণ করেই বাকিরা জীবিত থাকবে। মানে কি রকম ভয়ানক সিচুয়েশন একবার কল্পনা করুন। যাই হোক, লটারি অনুযায়ী ক্যাপ্টেন যখন আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেয় তখন তারই সঙ্গে থাকা তার চাচাতো এক ভাই হেনরি নিজে মারা গিয়ে ক্যাপ্টেনকে বাঁচিয়ে দেয়। যার পর আবারও বেশ কিছুদিন সমুদ্র যাত্রার পর সেই সাদা তিমি আবারও তাদের কাছে ফিরে আসে, যেটা দেখে ওয়েন রাগান্বিত হয়ে আবারও একটি হারপুনের মাধ্যমে ওই তিমিকে যখন আক্রমণ করতে যায় তখনই সে লক্ষ্য করে আগের বারে ছোঁড়া হারপুনটি এখনো ওই তিমির চোখের উপর লেগে রয়েছে, যেটা দেখে ক্ষণিকের মধ্যেই তার হৃদয় কোমল হয়ে তার হারপুনটি সে নামিয়ে নেয়। কারণ ওই তিমির চোখের দিকে তাকিয়েই তার মনে হয়েছে আসল দানব ওই তিমি না, প্রকৃত দানব এই মানব জাতি, যারা কিছু অর্থের বিনিময়ে এই নিষ্পাপ জীবনগুলিকে হত্যা করে চলেছে। তাই এই মুহূর্তে সে তার মনোভাব চেঞ্জ করে ওই তিমিকে আর আক্রমণ করে না, আর তিমিটিও একইভাবে তাদের উপর আক্রমণ না করেই এখান থেকে বিদায় নেয়। যার পর আরো কিছুদিন যাত্রা করার পর ওয়েনের নৌকা এবং ক্যাপ্টেনের নৌকা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। প্রথমে একটি সামুদ্রিক জাহাজ ক্যাপ্টেনের নৌকা দেখতে পেয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে, আর অন্যদিকে ওয়েনের নৌকাটি ভাসতে ভাসতে উপস্থিত হয় চিলির একটি উপকূলীয় দ্বীপে। কিন্তু ততদিনে ওয়েন সহ টমাস সকলেই মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। যদিও ওই দ্বীপের লোকেরা তাদেরকে উদ্ধার করে প্রত্যেককেই সুস্থ করে তোলে, আর তারপর তাদের সকলকে আবারও ন্যান্টাকেটে ফিরিয়ে দেয়। গল্প কিন্তু এখানেই শেষ না। ব্যবসা যে কিছু মানুষকে কতটা নিচু পর্যায়ে নিয়ে যেতে পারে সেটারও প্রমাণ আপনারা এখানেই পেয়ে যাবেন। যে কোম্পানির হয়ে ওয়েন এবং ক্যাপ্টেন জর্জ তাদের সমুদ্র যাত্রা শুরু করেছিল সেই কোম্পানির মালিকরা তাদের দুজনকেই পরামর্শ দেয় আদালতে তদন্তের টাইমে তারা যেন তাদের অ্যাক্সিডেন্টের সত্যি ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়। মানে একটি তিমি মাছের আক্রমণে যে তাদের জাহাজ ধ্বংস হয়ে গেছে এইটা যেন তারা কোনো মতেই প্রকাশ না করে, কারণ এটা প্রকাশ করলে সরকারিভাবে তিমি মাছ শিকার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য ওয়েন এবং জর্জকে তারা মিথ্যে কথা বলতে বলে, কিন্তু ওয়েন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই কোম্পানি থেকে পদত্যাগ করে। এদিকে ক্যাপ্টেন জর্জ প্রথম দিকে কোম্পানির অনুগত হয়ে থাকলেও এই টাইমে সে আদালতের সামনে সমস্ত সত্যিটা প্রকাশ করে দেয়। কিন্তু এইখানেও প্রশ্ন হলো, হেল্ডারসন দ্বীপে যে চারজন থেকে গেল তাদের কি হলো? টমাস এই মুহূর্তে লেখককে জানায় তাদের চারজনকেও উদ্ধার করার জন্য ওই দ্বীপে জাহাজ পাঠানো হয়, কিন্তু ওয়েনের সেই সঙ্গী জয় ততদিনে মারা যায়, আর বাকি তিনজনকে সেখান থেকে উদ্ধার করা হয়। ক্যাপ্টেন জর্জ এর পরেও ওই সাদা তিমিকে হত্যা করার জন্য আরও একটি অভিযানের নেতৃত্ব দেয়, কিন্তু সেই তিমিকে সে আর কোনোদিনই খুঁজে পায়নি। আর ওয়েন একটি নতুন শহরে উপস্থিত হয়ে বাণিজ্যিক একটি জাহাজের ক্যাপ্টেন হয়ে যায়। তো এই ছিল 1820 সালের অ্যাসেক্স নামক ওই জাহাজের কাহিনী, যেটাই টমাস প্রায় সারা রাত ধরে হারমানকে বর্ণনা করলো। কিন্তু গল্প শেষ হওয়ার পর টমাস যখন হারমানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার উপন্যাসে এই গল্প পুরোপুরি একই লিখবে, হারমান তখন তাকে প্রতিশ্রুতি দেয় না, সম্পূর্ণ গল্প আমি কখনোই লিখব না, আমি শুধু আপনার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি কাল্পনিক উপন্যাস লিখব, যে উপন্যাসী মোবি ডিক নামে আমেরিকান ইতিহাসে এখনো বিখ্যাত হয়ে রয়েছে। তো এই মুভি এখানেই সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।
তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য